দ্য সাইলেন্ট ম্যানর লেখনতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 14। এতদিন আমরা যেটা পড়েছি সেটা ছিল প্রথম খণ্ড। এখন থেকে যেটা পড়ব সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। সকাল 10টার দিকেও আজ পুরো বাড়ি শান্ত, একটু ধীর গতি। চারদিকের আলো এখন পুরোপুরি উজ্জ্বল। সূর্যের কোমল আলো উঠোনে হালকা সোনালি ছায়া ফেলেছে। বাড়ির লম্বা বারান্দা জুড়ে শিউলি গাছের পাতায় হালকা বাতাস দুলে দুলে নরম শব্দ তুলছে। দালানের দেওয়ালে সকালবেলার রোদ পড়ে এক ধরনের উষ্ণতা তৈরি করে। উঠোনের দুই একজন কাজের লোক ঝাড় দিচ্ছে। রান্নাঘরের দিক থেকে হালকা ধোয়া আর ভাজাভুজির গন্ধ ভেসে আসছে। পেছনের দিকে গোয়াল ঘরে গরুর ঘণ্টির মাঝে মাঝে টুংটাং শব্দ ভেসে আসছে। আহির এর ঘরের বারান্দা থেকে পুকুর পাড়েটা দেখা যায়। পুকুরের জলটা এখনও শান্ত। হাঁসের সাঁতারের হালকা ঢেউ উঠেছে। বাড়ির পরিবেশ কোনো হইচই নেই। এক ধরনের ভোর সকালের নিস্তব্ধতা, স্থিরতা ঘিরে আহির নিবিড় চোখে দূর আকাশে চেয়ে আছে। তার চোখের সামনে শুধু ফারদিন আর সুফিয়ানের কথাগুলো, একসাথে তাদের কাটানো মুহূর্তগুলো যেন তার সামনে স্পষ্টভাবে ভেসে আসে। সুফিয়ান শেষ কথাগুলো তার কানের কাছে বিদ্ধ হয়ে জাগে। বিচ্ছেদ কখনো সুন্দর হয় না। বিচ্ছেদ যদি হয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, দুজন দুজনের থেকে চিরতরের জন্য দূরে সরে যাওয়া, তবে সেই বিষাদ আঘাত যেন মৃত্যুর মতনই কঠিন। ভালোবাসা সুন্দর, কিন্তু কখনো কখনো এর শেষ পরিণতি ভয়ানক হয় ভেবে আহির যেন স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। ভোরবেলা বইটি পড়ার শেষে রাফিদ মিট বিছানে শুয়ে শুয়ে সুফিয়ান এবং ফারদিনের বিষয়ে আলোচনা করতে করতেই দুজনে ঘুমিয়ে যায়। সারা রাত জেগেছিল বলেই এখন বেঘরে ঘুমাচ্ছে। আহির বারান্দা থেকে ঘরের ভেতরে চলে আসলো। পায়চারি করতে করতে ভাবছে, এখন সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের শেষ পরিণতির ঘটনা বলতে পারবে, কোনটিকে আগে প্রাধান্য দেওয়া উচিত, মিলনের অস্বাভাবিক মৃত্যু নাকি সুফিয়ান ও ফারদিনের সাথে কী ঘটেছিল তা উদ্ঘাটন করা। তারা বেঁচে আছে, বেঁচে থাকলে কোথায় আছে, তবে সে নিশ্চয়ই বেঁচে নেই। তারা তবে আল্লাহর ইচ্ছাতে যদি দীর্ঘায়ু পেয়ে থাকে হয়তো বেঁচে আছে। আহির যেন অতিরিক্ত আশা করে ফেলেছে। আহিরের মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থির হতে হবে, শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আজ দেখির পারে গতকাল ওই অচেনা অশ্বধারী লোকটা অপেক্ষা করবে। উনি নিশ্চয়ই কিছু জানেন, নয়তো সুফিয়ান এবং ফারদিনার শুভাকাঙ্ক্ষী। তাদের খুঁজে বের করতে লোকটি আপ্রাণ চেষ্টা করছে। হয়তো তিনি নিজেও অনেক খুঁজে ভেবেছেন, তাদের পায়নি। আহির একজন গোয়েন্দা বলে অনেক আশা নিয়ে এসেছে তার কাছে। আহির তার আশা ভঙ্গ করবে না। বুলবুল আসে আহিরের ঘরে। দরজা খোলা ছিল। বলল, আপনাদের নিচে নাস্তার জন্য ডেকেছে মালকিন, তাড়াতাড়ি আসুন বলে চলে গেল। আহির কোনো কিছু বলল না। মীর ও রাফিদকে ডাকলো, উঠছে না। এভাবে ডাকলে হবে না। আহির জলের জগ হাতে জল নিয়ে তাদের দিকে ছিটা মারল। মীর নড়ে চড়ে শয়। রাফিদ এপাশ ওপাশ করল। আহির পুনরায় ডাকলো, বলল, গতকালের ওই অচেনা লোকটি যিনি আমাকে বইটি পড়তে বলেছে, সে দিঘির পাড়ে অপেক্ষা করবে। চল ওনার সাথে দেখা করে আসি। মীর ঘুম ঘুম চোখে উঠে বসলো। তারপর রাফিদকে টেনে টুরে তুলল। রাফিদ হাই তুলে বলল, জানিস, আমি ঘুমের ঘোরে তাদের স্বপ্ন দেখেছি। স্বপ্নে তাদের পূর্ণতা মিলেছে। রাফিদ রসিকতা করে বলে। মীর বলল, মজা করছিস? আর আমি তাদের নিয়ে চিন্তিত। কি হয়েছিল আমার বেশ আগ্রহ। আহির তাড়া দিয়ে বলল, গতকাল আমরা না খেয়েই ছিলাম, খিদে পেয়েছে, চল দ্রুত খাওয়া দাওয়া সেরে ওনার সাথে দেখা করে আসি। আহিরের সাথে মীর ও রাফিদ একমত পোষণ করলো। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। রাফিদ মীর আগে আগে সিঁড়ি বেয়ে নেমে টেবিলের দিকে বসলো। আহির কালো রঙের শার্টের সাথে হাতা ভাঁজ করে নিচে নামছে। গৌরী চোখ তুলে একবার তার দিকে তাকালো, দ্বিতীয়বার চোখ সরিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করলো। আহির চেয়ারে বসলো। টেবিলের এক প্রান্তে আমজাদ, অপর প্রান্তে আহির। আমজাদ খাবার মুখে তুলতে তুলতে বলতো, তা গোয়েন্দাবাবু, তদন্ত কত দূর? আমজাদকে কিছুটা উৎফুল্ল মনে হলো। আহির জবাবে বলল, প্রায়ই সত্য কাছাকাছি, খুনিকে শীঘ্রই শনাক্ত করে ফেলব। মিলন হত্যার সঠিক বিচার হবে। আমার হাত থেকে আজ অবধি কোনো সত্য লুকিয়ে থাকতে পারেনি, আজও পারবে না। আমজাদ বললেন, তোমার যতদিন খুশি এখানে থেকে তদন্ত করো, কারণ আমার একমাত্র কন্যা মায়ের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বিয়ের আয়োজন কাল পরশুর মধ্যে শুরু করব।
গ্রাম শহরের অনেক চেনা পরিচিত মানুষদের নিমন্ত্রণ করতে হবে, অনেক কাজ। তুমি থাকলে আরও সুবিধা হবে। আহির মসৃণ এসে বলল, আশা করি আমার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর মায়ের বিয়েতে জমিয়ে আনন্দ করব। বলা শেষে মায়ের দিকে ঘুরে তাকালো। মায়া কিচ্ছু বলো না, চুপচাপ খাচ্ছে। মিরি কিছুক্ষণ চেষ্টা করছে মায়াকে তার দিকে তাকানোর জন্য, কিন্তু মায়া কারো কোনো কথায় প্রতিক্রিয়া করলো না, কারো দিকে তাকাচ্ছেও না। মির খেতে খেতে চিন্তা করছে কিভাবে মায়ের দৃষ্টি আকর্ষণ করা যায়। গতকাল সারা রাত বসে দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছে, মায়ের পছন্দের বই। মায়া বলেছিল মিরকে বইটি পড়তে। বইটি পড়েছে আরও একজন, থমাসন। মির থমাসনের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে একটা বই পড়তে বলেছিলে, দ্য সাইলেন্ট ম্যানর। বইটি আমরা পড়েছি গত রাতে। কেমন ছিল অসম্পূর্ণ বইটি? থমাস খাবার হাতে প্রশ্ন করলেন। মির থমকে বলল, বইটি পড়ে রীতিমতো আমরা নির্বাক। কথার মধ্যে একটাই প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছে, সুফিয়ান অর্থাৎ বইটি লেখকের সেদিনের পর কি হয়েছিল? ফারদিনাই বা কোথায়? আমিও জানার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। মায়া শীতল চোখে মিরের দিকে তাকিয়ে আছে। তার বলা বইটি নিয়ে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। আহির থমাসনের প্রশ্ন টেনে বলল, আঙ্কেল, এটা বাস্তব ঘটনা। এর শেষ পরিণতি কী হতে পারে আন্দাজ করতে পারছি না, তবে এই ঘটনা কেউ না কেউ নিশ্চয়ই জানে। আমি এই সত্য বের করব। সুফিয়ান এবং ফারদিনা অমর প্রেম কাহিনী জানতেই হবে। আহিরের চোখের তেজ আর কণ্ঠে যেন হিমশীতলতা। শালুক, মীর এবং আহিরের দিকে তাকিয়ে বললেন, আর যাই করো, সত্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেদের অবস্থা আবার খারাপ করিস না। মায়া এতক্ষণ পরে মুখ খুলল। দ্য সাইলেন্ট ম্যানের বইটির অসম্পূর্ণ কাহিনী তারা খুঁজে বের করবে। সে খুশি মনে আহিরকে লক্ষ্য করে বলল, আপনি বইটি সম্পর্কে জানতে পারলে আমাকে নিশ্চয়ই জানাবেন। মীর বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। বিয়ের কোণে তুমি, আর বিয়ের কোণের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে হয় না। মায়া চোখ ছোট ছোট করে ক্রোধে জ্বলে মীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মীর বিড়বিড় করে বলল, মেয়ের তেজ না যেন আগুন। আমজাদ বইটির বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা একদম পছন্দ করছে না। তিনি অসম্ভব কঠোর চোখে আহির এবং মীর এবং মায়ের দিকে তাকালো। বলল, তোমরা একটা সামান্য গল্প নিয়ে মাতামাতি করছো? আহির বলল, এটা গল্প নয়, এটা বাস্তব। সকালে নাস্তার পর্ব শেষ। আমজাদ এবং থমাসন কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাথে আছে আমজাদ এর ম্যানেজার আবুল। আজকাল কারখানা দায়িত্বে আমজাদ সময় দেওয়ার চেষ্টা করেন। থমাসের সাথে সেই সুবাদে অন্তত আলাদা একটা সময় কাটাতে পারে সে। থমাস আজকাল বেশ তাড়া দিচ্ছে মায়ের বিয়ে নিয়ে। আমজাদকে বারবার বলছে মায়ের বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলতে। যত দ্রুত মায়ের বিয়ের কাজ শেষ হবে, সে তত দ্রুত থাইল্যান্ডে ফিরে যাবে। আহির আগে আগে তৈরি হয়ে ঘরের বাইরে বের হয়ে উঠানে পাইচারি করতে করতে সিগারেট ধরালো। অর্থশালার দিকে তাকাতে চোখে পড়ল পুকুর পাড়ে। সেখানে গৌরী এবং মায়া হাসাহাসি করছে। আহির সিগারেটে ফেলে দিল। একবার ঘরের দিকে তাকালো। রাফিদ মীর এখনও বের হয়নি। সে পুকুর পাড়ে গেল। মায়ের ঘাটের ওপর বসে আছে। গৌরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে, একরাশ মুখে হাসি। তার পরনে মেরুন রঙের সুতি কাপড়ের থ্রিপিস, চুলগুলো বেনুনি করা। আহির যেন আজ প্রথমবার গৌরীর সৌন্দর্য উপলব্ধি করছে। চোখ পড়েছে নিশ্চিন্দ্র নীরবতার ভেতর দিয়ে, যেন হঠাৎ অদ্ভুত অভিবাদ্য না হাওয়া এক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছে। তাকে প্রথম দিন আহির দেখেছিল। প্রথমেই তার চোখটি থমকে গিয়েছিল। তার গায়ের রং যেন ভোরের শিশিরের ভেজা চাঁদের উজ্জ্বল আলোর মতো। চুলগুলো কোমর ছুঁয়ে নেমে এসেছে, কালো রেশমির মতো মিশ্রণ। হালকা বাতাসে দুলে উঠছে মনে হয়। দিনের আকাশে সূর্যের কিরণ নড়ে উঠেছে। চোখ দুটি বড়, গভীর, যেন স্থির পুকুরে জমে থাকা রহস্য। তার দৃষ্টিতে আছে এক অদ্ভুত টান, নরম শান্ত, আবার কোথাও একটু অপ্রকাশ্য বিষাদ লুকিয়ে আছে যেন। চোখের পাপড়িগুলো লম্বা ও মোটা, পাখার মতো দোল খাচ্ছে। নাকটি ছোটোখাটো, তীক্ষ্ণ ভীষণ, মানানসই তার মুখবয়বের সঙ্গে। থুতির আকার কিছুটা সরু, মুখের গঠন যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা, পরিপাটি আকর্ষণীয়, একটুও বাড়তি নয়। আহির আকৃষ্ট হলো গৌরীর সৌন্দর্যে। গৌরীর দিকে পা বাড়াতেই মীরের কণ্ঠ ভেসে আসে। সে ডাকছে। আহির আর সামনের দিকে পা বাড়ালো না। ঘুরে মীর এবং রাফিদকে নিয়ে দিঘির পাড়ের দিকে
থেকে তিনজন অর্শ নিয়ে বেরিয়ে যায়। গৌরী মায়ের আড়ালে একবার দূর থেকে আহিরের দিকে দেখল। না চাইতেও ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি চলে আসে। দিঘির পাড়ে বড় বড় গাছ ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। আহির দিঘির পাড়ের গাছ, নদীর জল, দিঘির জল ব্যতীত আর কি বা দেখা যাবে। দিঘির ঘাটের অবস্থা ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে দিঘির পাড়ে যত্ন কেউ নেয় না, বোধহয় কারো দরকার হয় না। চারদিকটা কেমন ছন্নছাড়া। মীর বলল, আমি ওই দিন রাতে মোহিনীর চিঠি নিতে এখানে এসেছিলাম বলে অর্শ থেকে নামলো। আহির অর্শ থেকে নেমে অচেনা অর্শধারী লোকটিকে খুঁজল। দিঘির পূর্ব দিকে তাকালো আহির। অচেনা সে বয়স্ক অর্শধারী লোকটি দাঁড়িয়ে আছে। পরনের পোশাকটা খুবই সাদামাটা, তবু চোখের পড়ার মতো। ধুলো মাখা মলিন মাটি রঙা কুর্তা, হাঁটু পর্যন্ত নেমে গেছে। তার ওপর শীতের মোটা পোশাক। বহু পথ পাড়ি দেওয়ার ক্লান্তি তার ভাজে ভাজে লেগে আছে। পায়ে পুরনো চামড়া স্যান্ডেল, হাঁটুর কাছে ওটা ধুলো স্পষ্ট। কোমরে বাঁধা ক্ষয়ে যাওয়া কাপড়ের বেল্ট, তাতে ছোট্ট একটি থলে ঝুলছে। সব মিলিয়ে তার পুরো পোশাকই বলে দিচ্ছে এই মানুষটা বহুদিন ধরে রাস্তায় অর্শের পিঠে পথের সঙ্গী হয়ে আছে। দিন বলে স্পষ্ট দেখা গেল তাকে, তবে মুক্তি দেখা গেল না। আহির চেষ্টাও করল না। তার দিকে তারা তিনজন এগিয়ে গেল। লোকটির চোখ দুটো বেশ বিবর্ণ দেখালো। নীরব স্থির চোখে দূর প্রান্তে তাকিয়ে আছে। সেদিকে শুধু খোলা মাঠ। আহির লোকটি পাশে দাঁড়িয়ে বলল, আপনার কথা মতো দ্য সাইলেন্ট ম্যানের বইটি শেষ করেছি। লোকটি গম্ভীর মুখে বলল, পড়ে কি বুঝতে পারলে? আহির বইটির বিস্তারিত এবং নিজের মনের ভাবনাগুলো প্রকাশ করলো। এরপর বলল, এখন বলুন আমাকে কি করতে হবে? তোমাকে খুঁজে বের করতে হবে তারা কোথায়, জানতে হবে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। নিশ্চয়ই কেউ না কেউ জানে, আর তার আলিমনগরেরই কেউ হবে। আলিমনগরের বসবাসকারী মানুষদের মধ্যে কেউ না কেউ জেনে থাকবেন, কিন্তু আপনি তো সেই সব সম্পর্ক জানতে পারতেন। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। কেউ জেনে থাকলেও আমাকে বলতে চাইছে না। আমি অন্যের থেকে কথা বের করার কৌশল জানি না। তুমি গোয়েন্দা, তুমি নিশ্চয়ই সব জানবে। তোমাকে দিয়ে আমি আশাবাদী। মীর এবং রাফিদ লোকটির কথা বলা ভঙ্গিমা দেখল। অদ্ভুত মনে হলো। মনে হচ্ছে তার ভেতরে রাগ ও ক্রোধের বসবাস। আহির, মীর ও রাদিফকে দেখিয়ে লোকটি বলল, এরা হচ্ছে মীর এবং রাফিদ, আমার বন্ধু। প্রথমে মীরের দিকে দেখালো। লোকটি মীরকে ক্ষীণ চোখে দেখল। মীরের গলায় রত্নখচিত পেন্ডেন্ট লকেটের দিকে তাকালো। এরপর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই জমিদার বংশের একমাত্র সন্তান? মীর বলতে চাইল। রাফিদ মীরকে থামিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, ও হচ্ছে আজমাত চৌধুরীর একমাত্র সন্তান, মীর চৌধুরী। লোকটির দৃষ্টি মাটির দিকে করল, পরবর্তীতে খোলা প্রকৃতির দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখে থাকো, সবসময় তোমরা ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো, আর যত দ্রুত সম্ভব সুফিয়ান ও ফারদিনের খোঁজ করো। আপনি এখন কোথায় যাবেন? জিজ্ঞাসা করলো আহির। আমি এক অচেনা পথিকের মতো ঘুরে ঘুরে বেড়াই, নির্দিষ্ট কোনো ঠিকানা আমার নেই। অর্শ আমার সঙ্গী। রাত হলে কোনো এক গাছের নিচে দুজনে ঘুমিয়ে যাই। গভীর ঘুমে কেটে যায় রাতের ঘোর অন্ধকার। এরপর সকাল আবার পথে পথে ঘুরতে থাকি। আহির বেশ সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আপনি আমাদের সাথে থাকতে পারেন ততদিন, যতদিন না দ্য সাইলেন্ট ম্যানের বইটি অসম্পূর্ণ কাহিনী আমরা জানতে পারি। লোকটি আপত্তি স্বরে বলল, না, এ হয় না। অন্যের ঘাটে বোঝা হয়ে থাকা উচিত না। তুমি বলছো, আমি আনন্দিত। রাফিদ আহিরের রেস্টুরেন্টে বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে চলুন, আমাদেরও ভালো লাগবে। কেননা এখন আমাদের লক্ষ্য সুফিয়ান ও ফারদিনের সম্পর্কে জানা। আপনি আমাদের সঙ্গে থাকলে সুবিধা হবে। লোকটি নির্বিকার চোখে মীরের দিকে তাকালো। এরপর ভেবে বলল, আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। থেমে আবার বলল, এখন তোমরা কোথায় যাবে? আমি আমার কাজ শুরু করব। সুফিয়ান, ফারদিনা এবং মিলনের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করব। আহির বলল। মিলন হত্যার কথা শুনে লোকটি কোনো প্রতিক্রিয়া করলো না। মীর বলল, তুমি একা না, তোর সাথে আমরাও আছি। তাহলে দেরি কিসের? বেরিয়ে পড়ো তোমরা। আমি এখানে অপেক্ষা করছি, দিঘির পাড়ে বসে থাকবো। নীরব দিঘি বলে ঘাটের দিকে তাকালো। ঘাটটা ভাঙা, এক অংশে বসার মতো জায়গাটুকু আছে। লোকটি নিস্তেজ শরীরে সেখানেই বসে। আহির, মীর এবং রাফিদ বেরিয়ে পড়লো তাদের গন্তব্যে। অচেনা গন্তব্য। কোথায় গেল সুফিয়ান এবং ফারদিনের হদিশ মিলবে তারা কারো জানা নেই।
কারা তাদের হদিস দিতে পারবে তাও সে জানে না। মীর ধীর গতিতে অর্শে চেপে সামনে এগোচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই পরিত্যক্ত প্রাসাদ। পশ্চিমের শেষ প্রান্তে সেই ঘটনা তার মনে হঠাৎ জানলা দিল। রাফিদ এবং সে আলিমনগরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। দূর থেকে পরিত্যক্ত প্রাসাদকে পরিত্যক্ত অবস্থায় নয়, বরং জীবিত মনে হয়েছিল মীর অন্যমনস্কভাবে। একই সঙ্গে রাফিদও অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু। সে কিছু ভাবতে ভাবতে নিঃশব্দে হাসলো। বিষয়টি লক্ষ্য করলো আহির। বলল, তোরা এত চুপ কেন? কি ভাবছিস? আমার ভেতরে শুধু ফারদিনের সুফিনের আর্তনাদ আসছে। যতক্ষণ না তাদের সম্পর্কে জানছি ততক্ষণ শান্তি পাবো না, বলল মীর। রাফিদ বলল, অপূর্ণ ভালোবাসার কষ্টের প্রার্থনা একটাই, দুনিয়াতে কারো ভালোবাসা যেন অপূর্ণ না থাকে, কেননা পূর্ণজন্ম আর হবে না। আহির হতাশ ভঙ্গিতে ভাবলিশভাবে বলল, পূর্ণতার ছোঁয়া পেতে পেতে হঠাৎ যদি বিচ্ছেদের যন্ত্রণা পেতে হয়, প্রিয় মানুষটিকে যদি হারিয়ে ফেলতে হয়, তবে যেন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। তারা তিনজন বাজারে পৌঁছে যায়। বাজারে লোকদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। আহির বাজারের ভেতরে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ কিছু লোকের সাথে কথা বললো। সাথে সাথে দ্য সাইলেন্ট ম্যানের বইটির ঘটনার সারাংশ বলে এটা ওটা জিজ্ঞাসা করছিল। কেউ কিচ্ছু জানে না বলে স্বীকার করলো। আহির যেন অধৈর্য হয়ে যায়। যত দ্রুত সম্ভব জানতে হবে বইটি অসম্পূর্ণ কেন রয়েছে। অচেনা সেই লোকটির জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য। দ্য সাইলেন্ট ম্যানের বইটি হাজার হাজার মানুষ পড়েছে। সবার মধ্যেই যখন এখনো পর্যন্ত একটাই প্রশ্ন, রাখাল বাসিওয়ালার আসল পরিচয় কি? কি লুকিয়েছে সে? আর আলিমনগরে থাকার পেছনে আসল রহস্যটা কি ছিল? ফারদিন হঠাৎ করে গায়েব কোথায় হয়ে গেল? আলিমনগরের মানুষ শূন্য হওয়ার পেছনে কে ছিল? আহির চেতনা কমাতে সিগারেট ধরালো, কিন্তু টানল না। কি ভেবে যেন ফেলে দিল। এরপর বাজারে কোলাহলের দিকে ছুটে গেল। একটা ঢোলের ওপর দাঁড়িয়ে আছে। ডালের অপর প্রান্তে নদী, নদীর ধারে ঘেঁষে বাজার। আহির একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের শব্দ শুনছে। ঢেউয়ের সাথে সাথে যেন সুফিয়ানের সঙ্গে কথাগুলো বেশ ভেসে আসে। মীর ও রাফিদ বাজারের ভেতর থেকে আহিরের নিকট আসলো। আজ কাউকে পেল না যে অসম্পূর্ণ বইটির লেখক সন্ধান দিতে পারবে। কি হয়েছিল সেটি জানবে বা জানাবে। মীর বলল, কাউকেই তো পেলাম না যে আমাদের সাহায্য করবে, তালুকদার বংশের শেষ পরিণতি বলবে। তোমরা রাফিদ তালুকদারের বংশের সম্বন্ধে জানতে চাও? কেন? তৎক্ষণাৎ তাদের কানের পেছনে এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর ভেসে আসলো। তারা ঘুরে তাকালো। বৃদ্ধ লোকটির বয়স আনুমানিক 80 বছর, এর বেশি। জীর্ণ শীর্ণ শরীর, চামড়া একদম তুলতুলে, লাঠির ওপর তাদের হাতের ভর। বয়সে হলেও যেন হাড় মজবুত, যার ফলে এখনো কিছুটা ঝুঁকে হলেও দাঁড়িয়ে আছে। আহির, মীর ও রাফিদ লোকটির দিকে এগিয়ে গেল। আহির বলল, আপনি কি জানলেন আমরা তাদের খোঁজ করছি? তোমরা এক লোকের জিজ্ঞাসা, আমি ওই দোকানে বসে আসছিলাম তখন। আপনি বলতে পারেন রসিক তালুকদারের সম্পর্কে, তার বংশের সবার সম্পর্কে, তার মেয়ে এবং তার হবু স্বামী সুফিয়ান হায়দারের সম্পর্কে? আহির বিনা বাধায় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে। লোকটি আহিরের প্রশ্নে বিস্ফারিত চোখে তাকালো মাটিতে। উনি কেঁদে উঠলেন। শরীরে কাঁপুনের সৃষ্টি হলো। মীর লোকটিকে ধরে একটা পাথরের উপর বসিয়ে দিল। লোকটি সময় নিল জবাব দিতে। আহির অধৈর্য হয়ে আবার বলল, কি জানেন তাদের সম্বন্ধে? কি হয়েছিল সুফিয়ান হায়দারের? লোকটি কাঁপতে কাঁপতে বলল, ওই ঘটনা আমি আর মনে করতে চাই না, বলে লোকটি হু হু করে কেঁদে উঠল। পর্বটি এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।